হয়েছে কেন? হঠাৎ করে আমেরিকান, আর 10 মাস পরে আমেরিকান রুবিওর ফোন কেন? কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে যখনই যোগাযোগ করবে তখন আপনাকে নিশ্চিত থাকেন এটা বে অফ বেঙ্গলের ব্যাপারে কথা আছে, এটা 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 ইন্দো প্যাসিফিক রিজিয়নের কথা হবে, এটা সাউথ চায়নার, চাইনিজ ইনফ্লুয়েন্স খর্ব করার জন্য, যে ইরানের পক্ষ না নেওয়ার জন্য সেই ধন্যবাদটাও দিয়েছে। তো এখানে আসলে টোটাল একটা পুরো জিনিসটার মধ্যে, তবে ওদের পলিসি ম্যাটার্স এর যে প্রশ্নটা আসে, যেটা করে তারা সাধারণত ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস, এই দুইটা তারা তাদের যে কোনো ডিসকাশনের মধ্যে আনে। তো এখানে ডেমোক্রেসি নিয়ে আলোচনা হয়েছে এবং হিউম্যান, এবং এইখানেই আমি আপনাকে বলি, এখনই আপনাকে বলতে পারি যে ওই যে পার্টিসিপেটরি, মানে ফুল পার্টিসিপেশনের, এই যে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেই কথাটা কিন্তু এসছে। সবার অংশগ্রহণে নির্বাচন, এখন সেটা কিভাবে হবে? প্রয়োজনে নির্বাচন পিছিয়ে যেতে পারে। এইখানে ধরেই নেওয়া যায় যে মার্কো রুবিও ইউনুসকে বলছেন ওই যে কোয়াডে জয়েন করার জন্য, যেটা শেখ হাসিনা জয়েন করতে চায় নাই, যেটা তো আপনি দেখেন অল অফ এ সাডেন আমাদের সরকারের দহরম মহরম চায়নার সাথে, আমাদের বিএনপি দহরম মহরম চায়নার সাথে, জামাতের দহরম একদম মহরম চায়নার সাথে, সবাই চায়নার দিকে ঢুকছে। এখানে কিন্তু ইউনুসকেও বলা হয়েছে যে আপনি ইন্ডিয়ার সাথে কথা বলেন। ঠিক আছে, এটা হলো মোদি ট্রাম্পের বৈঠকের টেলিফোনিক কনভারসেশনের ফল। ট্রাম্প তাকে এনকারেজ করেছে চাইনিজ ইনফ্লুয়েন্স, তুমি তোমাদের পলিসি তোমাদের ঠিক থাকুক, কিন্তু চাইনিজ ইনফ্লুয়েন্স যেন এখানে ঢুকতে না পারে। So, তোমরা ধন্যবাদ বিপুল, এবং ধন্যবাদ আপনার দর্শকদের। আমি খুব মনোযোগ দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার পক্ষে যে স্টেটমেন্টটা করেছে সেটা পড়ে দেখলাম, পড়ে আমি আবার ইউএস স্টেট ডিপার্টমেন্ট যে স্টেটমেন্টটা করেছে সেটাও পড়ে দেখলাম, এবং এটার সাথে আমি একটু মিলে মূল বিষয়টা ইউএস স্টেট ডিপার্টমেন্ট যেটা বলেছে সেটা হলো, মূল বিষয়টা হলো ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে তারা মূলত চিন্তিত। সেটা হলো কি, সেটা হলো চাইনিজ ইনফ্লুয়েন্স। চাইনিজ ইনফ্লুয়েন্স কিভাবে বাংলাদেশে চীনা চীনার দিকে ঝুঁকে পড়ার যে ইয়া, আমাদের জামাতে ইসলামী এই কয়েক দফা চীন সফর করেছে, বিএনপি নেতারা এই নিয়ে 3বার চীন সফর করেছে। এইসবের মধ্যে যে এটা হলো ইন্দো প্যাসিফিক রিজিয়নে যেন চীনা প্রভাব আবার আগের মতো না, যেটা শেখ হাসিনা মাঝখানে চলতেন সেটা যেন বজায় রাখে, এটার জন্য মেইনলি তারা তাদের মূল স্টেটমেন্টে এটাই করেছে। আসলে কিন্তু এর বাইরে আর একটা ঘটনা আছে, সেটা হলো এই মার্কো রুবিও কিন্তু আহ, এর আগে ফোন করেছেন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই যে কি বলে, শাহবাজ শরীফকে। এই পরশুদিন ফোন দিয়েছেন। সেখানে কিন্তু ওনারা পাকিস্তানের সাথে যে আলাপ করছে সেখানে ওইটাও সিকিউরিটি রিজনে, এবং সেখানেও যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট, সেখানে স্টেটমেন্টে বলা হয়েছে যে তারা মিডল ইস্টের বিষয়গুলো নিয়ে কথা বলেছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর থেকে, দপ্তর থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে তারা ডিপলি কথা বলেছেন। সো এটা আসলে, এটা ধারাবাহিকতা যে ইরান এবং ইসরায়েলের ওখানে কিন্তু পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছে যে পাকিস্তান মিডল ইস্টের এই যে ক্রাইসিস মুহূর্তে যে হয়েছে, হ্যাঁ, যে ক্রাইসিসের সেই সময় তারা যে একটা গঠনমূলক ভূমিকা, তারা তাদের ভাষণে কোট আনকোট গঠনমূলক ভূমিকা পালন করছে, এই জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে। তো এইটা কিন্তু তারই পরবর্তীতে কিন্তু আমাদের ইউনূস সাহেব, কারণ আপনি জানেন বাংলাদেশ সকল আরব নেশনদের সাথে বা মুসলিম নেশনদের সাথে গিয়ে ইসরায়েলের ইরানে হামলার নিন্দা জানায় নাই। হ্যাঁ, তারা তারা এক ধরনের আহ, একদম দূরে থেকেছে। আলাদাভাবে একটা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানে অল পার্টিস বলেছিল, মানে ইসরায়েলকেও একটা পার্টি হিসেবে ধরে নিয়েছে। সেও এটা এক ধরনের প্রো ইসরায়েলি একটা যে আমাদের বা অ্যান্টি অ্যান্টি আরব ওয়ার্ল্ডের বা অ্যান্টি ইরান অ্যান্টি মিডল ইস্টের যে আমরা যে ধারণা পোষণ করি, মিডল ইস্টে আক্রমণ হওয়া মানে আমরা ইসরায়েল বিরোধী থাকি, মিডল ইস্টে আক্রমণ হওয়া মানে আমরা যুক্তরাষ্ট্র বিরোধী, কিন্তু ইউনূস সাহেব এসে সেই জায়গাটা থেকে বাংলাদেশকে সরিয়েছে। বাংলাদেশ এখন আর সেই ঘরানাতে নাই। সেই ঘরানা থেকে বেরিয়ে গিয়ে একটা মাঝখানের নীতি বাংলাদেশ অবলম্বন করেছে, এবং তাদের ফরেন মিনিস্টার স্টেটমেন্টের মধ্যে এক ধরনের ইসরায়েলকে স্বীকার করে নেওয়া, অল পার্টি বলে ইসরায়েলকে স্বীকার করে নেওয়ার একটা, এই জন্য এই দুটো দেশের সাথে কিন্তু মার্কো রুবিও এই ইসরায়েল ইরানের ইস্যুটা নিয়ে কথা বলছে। এটা পাকিস্তানের যে প্রধানমন্ত্রীর যে স্টেটমেন্টটা সেখানে কিন্তু এটা আছে যে তারা
মিডল ইস্ট নিয়ে, মিডল ইস্ট ক্রাইসিসে পাকিস্তানের রোল নিয়ে, আরো কত কনস্ট্রাকটিভ রোল পাকিস্তান পালন করতে পারে এগুলো নিয়ে তারা স্বীকার করে নিয়েছে, যেটা আমেরিকানরা বলেছিল। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু পুরো স্টেটমেন্টের মধ্যে আমাদের এইখানে 15 মিনিট বলে আলোচনা হয়েছে, সেই 15 মিনিটের যে টেক্সট বাংলাদেশের ইয়ে থেকে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যেটা প্রচার করা হয়েছে, সেটা মূলত চিফ অ্যাডভাইজার যে কথা বলেছেন সেটা আর কি। এই চিফ অ্যাডভাইজার যত কথা বলেছেন সব কথা মানে সবটাই হলো বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য কি কি করছেন, তারপরে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে কি করতে পারছেন, তারপরে ইলেকশন কমিশন রিঅর্গানাইজ করতেছে, ইলেকট্রাল সিস্টেম যেটা পূর্ববর্তী সরকার ধ্বংস করে গেছে, এটা রুবিওকে বলছেন। রুবিও বলছে, রুবিও এক্স্যাক্টলি কি বলছে সেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার ওই আমাদের চিফ অ্যাডভাইজারের অফিস থেকে সেটা রুবিও কি বলছে সেটা কিন্তু নাই তেমন। রুবিওকে আগামী নির্বাচনের সময় যখন নির্বাচন হবে তখন যেন রুবিও এসে বাংলাদেশে বেড়ায় যান, যাতে এদেশের ইয়াং ভোটাররা তার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়ে ভোট দেয়, এগুলো ওনাদের বক্তব্য। যে হ্যাঁ, ডেমোক্রেসি যে ধ্বংস হয়েছে এটা রুবিওকে জানেন, রুবিও হয়তো জানেন না আর কি বাংলাদেশে ডেমোক্রেসি ধ্বংস হয়ে গেছে। উনি যে গণতন্ত্র ধ্বংস করে যে উনি নিজে ক্ষমতাসীন হয়েছে এটা মনে হয় রুবিও জানে না। এই জন্য আগের যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট এই যে ডেমোক্রেসি নষ্ট করছে এইসব গল্প উনি দিয়েছেন। তো 15 মিনিটের আলোচনায় দেখা যায় যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে স্টেটমেন্টটা, এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টাই কথা বলেছেন, মার্ক রুবিও খালি শুনেছেন। মার্ক রুবিও ছিলেন সোনা উল্লাহ আর উনি কথা উল্লাহ ছিলেন। হ্যাঁ, এটা কি ভাবা যায়? এটা এটা কখন ভাবা যাবে? যাই হোক, আপনারা যা দাবি বাংলাদেশ তো করছেন, না, বাংলাদেশ যা তো দাবি চোখে চোখ করছেন, রেখে কথা বলে, সুতরাং বলতেই পারে। হ্যাঁ ওনারা বলেছেন। তবে আরো একটা জিনিস এখানে কিন্তু রুবিও উল্লেখ করেছেন, সেটা একদম ডেফিনেটলি এটা ওদের আগে মানে মার্কো রুবিও বা মার্কেট ফরেন পলিসি। সেক্রেটারিরা, হ্যাঁ ফরেন সেক্রেটারি যখনই কথা বলে তখন তাদের একটা পলিসি গাইডলাইন আছে বাংলাদেশ এবং এই অঞ্চলের জন্য। সেটা কি, ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি, এটা এটা ওদের একদম ইয়ে থাকে। ওরা এইখানে ধরেই নেওয়া যায় যে মার্কো রুবিও ইয়েকে ইউনুসকে বলছেন ওই যে কোয়াডে জয়েন করার জন্য, যেটা শেখ হাসিনা জয়েন করতে চায় নাই, যেটা কোয়াড যে ইয়েতে করেন নাই। হ্যাঁ করেন নাই, তো সেটাতে থাকার জন্য এখানে পরিষ্কার একটা হলো যে বাংলাদেশের প্রথমত মিডল ইস্ট নীতিটাকে প্রশংসা করা হয়েছে এবং ধন্যবাদ জানানো হয়েছে বাংলাদেশ যেন এই ভূমিকা অব্যাহত রাখে, যেটা পাকিস্তানকেও তারা ধন্যবাদ জানিয়েছে এবং অব্যাহত রাখার জন্য জানিয়েছে, এটাই হচ্ছে। এবং কোয়াড সহ বিভিন্ন ইন্দো প্যাসিফিক ইউএস ইনফ্লুয়েন্সড যে বিমস্টেক, হ্যাঁ এইসব জায়গাগুলোতে বাংলাদেশের ভূমিকা যেন আরো শক্তিশালী থাকে, বাংলাদেশ যেন কোয়াডের দিকে জয়েন করে। কারণ কারণ তারা এই অঞ্চলে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভের আওতায়, হ্যাঁ ইয়ের চায়নার যে চেনে। ইনফ্লুয়েন্সটা, হ্যাঁ যে ইনফ্লুয়েন্সটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারা স্পেসিফিকলি কিন্তু বাংলাদেশকে এর আগে এই ব্যাপারে কিন্তু ইয়ে করছে, মানে সতর্কও করেছিল। হ্যাঁ, তো যাই হোক, আসলে কোয়াড যেটা কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ যেটাকে বলার, যে ইন্ডিয়া ওশেন রিম অ্যাসোসিয়েশন, IORA একটা আছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এগুলোতে বাংলাদেশ যেন তারা ইয়েতে রুবিও যেটা এই কেন বলেছেন, রুবিও রুবিও যেটা বলেছেন বলে ইয়ে ওদের পররাষ্ট্রনীতির নর্মাল যে প্রসেস যে কথাগুলো বলে তার মধ্যে একটা স্পেসিফিক হলো চাইনিজ ইনফ্লুয়েন্স। তারা বলতে চায় যেটা তাদের পলিসি, যখনই বাংলাদেশের সাথে কোনো ডিসকাশন আসে পলিসি ম্যাটারে তারা বলে বি মাইন্ডফুল অফ চাইনিজ ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ইন দ্য কান্ট্রি টু এনশিওর দে ডিডন্ট কম্প্রোমাইজ সভারেন্টি। বাংলাদেশের সভারেন্টি কম্প্রোমাইজ করতে পারে এমন করে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে বাংলাদেশ যেন থাকে। আর এদিকে তো আপনি দেখেন অল অফ এ সাডেন আমাদের সরকারের দহরম মহরম চায়নার সাথে, আমাদের বিএনপি দহরম মহরম চায়নার সাথে, জামাতের দহরম একদম। মহরম চায়নার সাথে, সবাই চায়নার দিকে ঢুকছে। এখানে আরো একটা ব্যাপার আসছে, কিছুদিন আগে এই যে মোদি এবং ইয়ের সাথে যে কথা হয়েছে সেখানে এখন আস্তে আস্তে রিপোর্ট হচ্ছে ওখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গও কিন্তু আলোচনা হয়েছে। তো বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাম্প মোদিকে কিন্তু ইয়ে করছে, পরামর্শ দিচ্ছে, যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য। আগে মনে আছে ওয়ান টু ওয়ান মিটিং এর মধ্যে কিন্তু প্রেসের সামনে বলে দিয়েছিল বাংলাদেশ এখন তোমার দায়িত্বে। হ্যাঁ, তো তিনি আবার ইয়ে করছেন, এনকারেজ করছে যে চাইনিজ ইনফ্লুয়েন্স যেন বাংলাদেশকে গ্র্যাব না করতে পারে, এই জন্য যেন তোমরা আলোচনায় আসো, তোমরা আলোচনায় যাও, তোমরা ডায়ালগে যাও। এটা কিন্তু মোদিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে বিভিন্ন পত্রিকা এসছে। তো সেখানে
আপনি খেয়াল করে দেখেন গতকাল বা পরশুদিন জয়সওয়াল একটা স্টেটমেন্ট জয়সওয়াল করছেন ব্রিফিং এর সময় কি ব্রিফ বলছেন? করেছেন। হ্যাঁ, ব্রিফিং বলছে কি ইন্ডিয়া ইজ ওপেন টু ডিসকাসিং অল ম্যাটার্স উইথ বাংলাদেশ ইন এ কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার, মানে একটা উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সাথে তারা আলোচনায় রাজি হয়ে আছে। হ্যাঁ, এবং আরো বলেছে দেয়ার আর অলরেডি স্ট্যাবলিশড মেকানিজমস বিটুইন ঢাকা অ্যান্ড দিল্লি টু অ্যাড্রেস দ্য ফুল রেঞ্জ অফ বায়োলেটারাল ইস্যুস, বাট বলছে অলরেডি স্ট্যাবলিশ যে অ্যারেঞ্জমেন্ট গুলো সেগুলোর মাধ্যমে করো, আমরা আলোচনায় এখন রাজি। এই যে রাজি হওয়াটা, এটা হলো মোদি ট্রাম্পের বৈঠকের টেলিফোনিক কনভারসেশনের ফল। ট্রাম্প তাকে এনকারেজ করেছে চাইনিজ ইনফ্লুয়েন্স, তোমাদের পলিসি তোমাদের ঠিক থাকুক, কিন্তু চাইনিজ ইনফ্লুয়েন্স যেন এখানে ঢুকতে না পারে। সো তোমরা তাদের সাথে বাংলাদেশের সাথে, সো ওইখান থেকেও কিন্তু একটা ইন্ডিয়ার উপরও একটা প্রেশার আছে যে টক উইথ, এবং সেটাই এখানে কিন্তু ইউনেস্কো বলা হয়েছে যে আপনি ইন্ডিয়ার সাথে কথা বলেন, ঠিক আছে? আপনি এখানে এটা ইউনেস্কো বলা হয়েছে যে ইন্ডিয়ার সাথে কথা বলেন, এই ইন্ডিয়া এটা ওপেন করছে। এটা ইন্ডিয়া দিয়ে ওপেন কার দিয়ে করা হয়েছে আপনি মনে আছে? যে ওই যে শেখ হাসিনার সাথে ল্যান্ডমার্ক যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হলো যখন 2015-এ, হ্যাঁ, তখন ইয়ে মিস্টার মেনন ছিলেন হলো ওই ইয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই মিস্টার মেননের নেতৃত্বে এরা কিন্তু আমেরিকার পলিসি গুলোকে এই অঞ্চলে বেশ অগ্রাধিকার দেয়। মেননের ইয়েতে তখনকার সময় এই কয়েকজন এক্সপার্ট গতকাল গতকাল বা পরশুদিন ভারতের কংগ্রেসের মেম্বারদেরকে করা হয়েছে, ব্রিফ করা হয়েছে যে টক উইথ বাংলাদেশ, নো ম্যাটার হোয়াট ইজ ইউর পলিসি অ্যাবাউট শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ, টক উইথ, বিকজ দে আর দি নাইবার্স, এদের সাথে কথা বলতে হবে। এদের কথা এইভাবে ছেড়ে দিলে এরা অন্যের ইনফ্লুয়েন্সে চলে যাবে, পাকিস্তানি ইনফ্লুয়েন্সে চলে যাবে, চাইনিজ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে। তো এই ইনফ্লুয়েন্স যদি করতে হয় একাধারে পেশা, আবার তোমরা কথা বলো। এই যে ভারতীয় ইয়েদেরকে এক্সপার্টদের দিয়েও কিন্তু ভারতের সরকারের উপর কিন্তু চাপটা প্রয়োগ করেছে আমেরিকান পলিসি মেকাররা, যাতে ভারত আলোচনার আগে বাংলাদেশের সাথে আলোচনা করে। এখন বাংলাদেশকে বলা হয়েছে তোমরা যদি, ভারত যেহেতু আগ বাড়ায় বলছে তারা আলোচনায় প্রস্তুত, তাহলে তোমরাও আলোচনা করো। এখন তোমাদের মধ্যে তোমরা তোমাদের মিটমাট করো না, কি কি সমস্যা আছে সেটা মিটমাট করো, আদার দেন শেখ হাসিনা। মানে শেখ হাসিনার ব্যাপারে বাউন্ডারি রেখে বাকি সবকিছু করো, ইন্ডিয়া কথা বলতে রাজি আছে। সো পুরো বিষয়টা যেটা, সেটা থেকে দৃষ্টিটা এড়িয়ে, হ্যাঁ, দৃষ্টিটা এড়িয়ে ওনারা বক্তৃতা দিচ্ছেন হলো এই ডেমোক্রেটিক ট্রানজিশন ও মুখ তমুক, মানে এইসব প্রেস রিলিজে পাঠিয়েছেন। ব্যাপারটা তা না, ব্যাপারটা মোটেও তা না। এটা আমেরিকা উৎসাহিত করেছে ইন্ডিয়াকে, সো দ্যাট ইন্ডিয়া টক উইথ বাংলাদেশ, এন্ড বাংলাদেশকে উৎসাহিত করলো যেন বাংলাদেশ টক উইথ ইন্ডিয়া। আবার একটা ধন্যবাদও দিয়ে রাখছে যে এটার একটা পুরস্কার পাইলেও পাইতে পারো, সেটা হলো যে ইরানের পক্ষ না নেওয়ার জন্য, সেই ধন্যবাদটাও দিয়েছে। সো এদের পলিসি ম্যাটার্স এর যে প্রশ্নটা আসে, যেটা করে তারা সাধারণত ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস, এই দুইটা তারা তাদের যে কোনো ডিসকাশনের মধ্যে আনে। তো এখানে ডেমোক্রেসি নিয়ে আলোচনা হয়েছে এবং হিউম্যান, এবং এইখানেই আমি আপনাকে বলি, এখনই আপনাকে বলতে পারি যে ওই যে পার্টিসিপেটরি, মানে ফুল পার্টিসিপেশনের, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেই কথাটা কিন্তু এসছে। সবার অংশগ্রহণে নির্বাচন, এখন সেটা কিভাবে হবে? প্রয়োজনে নির্বাচন পিছিয়ে যেতে পারে, আওয়ামী লীগের সাথে ডিসকাশন যে হতে পারে, বিএনপি আওয়ামী লীগ ডিসকাশন হতে পারে, অনেক কিছু কিন্তু এখন পথ খুলেছে, অনেক পথ খুলেছে। এই এই ফোন কলটায় বাংলাদেশের জন্য পথ খুলেছে। আপনি শুধুমাত্র যে ট্যারিফের বিষয় নিয়ে যে হচ্ছে, বিষয়টা এটা না, ট্যারিফের বিষয় না। ট্যারিফের ব্যাপারটা আজকেও দেখলাম একটা প্রেস রিলিজ করেছে খলিলুর রহমান নাকি আবার ব্রেন্ডন লিঞ্চ মনে হয় যেন তার জন্যই বসে থাকে। হ্যাঁ, ব্রেন্ডন লিঞ্চের দায়িত্বে 30টা না 17টা 18টা দেশ। দেখি যে 2 দিন পরে একটা প্রেস রিলিজে উনি ব্রেন্ডন লিঞ্চের প্রতিনিধি দলে মিটিং করে আসছেন। মানে আমাদের প্রতিনিধি দল কারা সেটা কিন্তু নাই। আর ওই ব্রেন্ডন লিঞ্চের মনে হয় কোনো সময় না বাংলাদেশে, কত সময়। আজকেও দেখলাম চিফ অ্যাডভাইজারের ওখানে একটা প্রেস, আমি জানি না খুল্লুর রহমান কি করছে, মেবি ওই যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি অফ স্টেটের সাথে যে দেখাটা হয়েছে, সেখানে আমার ধারণা খলিল সাহেব হয়তো রিকোয়েস্ট করেছে বা কিছু একটা এখন হচ্ছে। এখন ইন্ডিয়া বাংলাদেশ আমেরিকা মিলে একটা কিছু হচ্ছে, চাইনিজ ইনফ্লুয়েন্সে বাংলাদেশে বের করা। আবার ওইদিকে দেখেন মিডল ইস্টের সাথে যেন, মিডল ইস্টের ব্যাপারে যেন আবার এদিকে থাকে, সেটার জন্য আবার একটা ইনফ্লুয়েন্স করছে। ওদিকে পাকিস্তানকেও তারা ধন্যবাদ জানায় বসে আছে যে আপনাদের কর্মকাণ্ডে আমরা খুব খুশি, আপনারা যেভাবে ইরানি জেনারেলদের মারার জন্য সুবিধা করে দিচ্ছেন, আপনারা যেভাবে আপনাদের স্থলপথ দিয়ে বা আকাশপথ দিয়ে প্লেন ঢুকতে দিচ্ছেন, সবকিছুর জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ একটা ধন্যবাদ পেয়েছে তাদের পররাষ্ট্র নীতির পরিবর্তনের জন্য, এবং এটা বড় ধরনের চেঞ্জ। এবং এটা আমি এটা পজিটিভ বা নেগেটিভ আমি কিছু বললাম, রুবিওর ফোন অবশ্যই পজিটিভ হয়েছে বাংলাদেশের
বিদ্যমান পরিস্থিতিটাকে নরমালাইজ করার ব্যাপারে আমার মনে হয় অ্যাভিনিউ খুলেছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা যেভাবে যেভাবে একেবারে টাইট, মানে ইয়ে হয়ে গিয়েছিল, পেঁচায় গেছিল, সেই পেঁচানো থেকে বেরোনোর মনে হয় একটা একটা সুযোগ তৈরি হয়েছে। এই যে আপনি বললেন একটা পথ তৈরি হয়েছে, এইটা বাংলাদেশ আসলে ইন্ডিয়াকে তাদের পলিসি মেকার দিয়ে ইন্ডিয়াকে তারা চাপ দিয়েছে বাংলাদেশের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশ এই রুবিওর ফোনের পরে আসলে কতটাই বা আগ্রহ দেখাবে, বা এই প্রসঙ্গে আপনি বলছিলেন যে খুব সেটা তো একটা খুব একটা তাদের প্রেস্টিজে নেই বাংলাদেশের না না, প্রেস্টিজে, এক লাইনও নেই, তাইলে এক লাইনও এই নেই, জন্য আমার প্রশ্নটা এই জায়গায় একই, এক এই লাইনও নেই। জায়গায় এইখানে হলো রুবিওরে কিভাবে, আমি যদি এখানে এখানে চিফ অ্যাডভাইজার একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি ওনার প্রেসিডেন্টের একটাই গুরুত্বপূর্ণ জিনিস উনি বলেছেন, যেটা যে ওনারা এখন পর্যন্ত এঙ্গেজড আছেন। দেখেন করিডোরের ব্যাপারে, সেটা করিডোর শব্দটা বলে নাই, আমি বলি কি বলছে। দ্য চিফ অ্যাডভাইজার রুবিওকে যেটা বলছেন সেটা কোট আনকোট করে চিফ অ্যাডভাইজারের প্রেস রিলিজ থেকে, দ্য প্রসপেক্ট ফর ভায়াবল সলিউশন and repatriation of Rohingyas back to Myanmar is now better than ever before, and Bangladesh is working on that. বাংলাদেশ নিয়ে কাজ করতেছে। আমি জানি না রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে কতটুকু কিছু বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষকে জানায় নাই, কিন্তু উনি রুবিওকে এটা জানিয়েছেন। আমি জানি না এটা কি, এটা আমার তো ধারণা যে করিডোর ব্যাপারটা, এইখানেই করিডোর ব্যাপারটা আসছে, যে করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত মানে ইয়েতে আছেন, মানে স্ট্রং পজিশন আছে বাংলাদেশ। আর উনি যদি আমেরিকান স্বার্থই না, তাহলে তো ওনার ডিপ স্টেট ওনারে এক সেকেন্ডও ইয়ে করবে না, স্বস্তি দিবে তো না। পুরো প্রেস রিলিজের মধ্যে ওনার কথাবার্তার মধ্যে একটা জিনিসে আমি গুরুত্বপূর্ণ পেলাম, যেটা হলো যে তিনি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে খুবই আশাবাদী, এবং বেটার দেন বিফোর। এখনকার সিচুয়েশন অনেক আগে, এবার বিফোর, আগের অনেক সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা বাংলাদেশের তরফে বলা হচ্ছে। হ্যাঁ। তবে এই প্রেস রিলিজের মধ্যে একটা জিনিস আছে, বুঝছেন, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি জানি না এটা এটা আগে কখনো বলে নাই। তারেক রহমানের সাথে মিটিং এর বিষয়বস্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। হ্যাঁ, জানানো হয়নি, কিন্তু এই প্রেস রিলিজের মধ্যে খুব সুন্দর করে একটা মানে কোট আনকোট করে একটা জিনিস লিখছে, সিকিং ইউএস সাপোর্ট অফ দি কান্ট্রিজ ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের গণতন্ত্রের ট্রানজিশনের জন্য আমেরিকান সাপোর্ট চেয়েছেন উনি, এবং reaffirm that election would be held in early part of the next year. Early part, look, not early next year, early part of next year. আমি জানি না এখন তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, এটা তো ফেব্রুয়ারিতে ইঙ্গিত করে না। ইন্টারেস্টিং ব্যাপার, তিনি ফেব্রুয়ারি কথা এটা কোট আনকোট উনি বলেছেন, চিফ অ্যাডভাইজার ইউনুস reaffirm the elections would be held quote in the early part of next year. পার্ট এটা আমার মনে হয় প্রথম হাফকে মিন করেছেন উনি এখানে, যেহেতু উনি কি বলে আর্লি নেক্সট ইয়ার বলেন নাই, তাহলে আর্লি পার্ট যেহেতু বলছেন, তাহলে ফার্স্ট হাফের মধ্যেই। সো উনার ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে যে সবাই বলছে তারেক রহমানের সাথে তাদের একটা একদম চুক্তি হচ্ছে, বিএনপি খুব নাচতে হাসাহাসি করছে, চারিদিকে দর্শন শুরু করে দিচ্ছে, দখল শুরু করে দিচ্ছে, সবকিছু, মানে তারা ফেব্রুয়ারিতে ক্ষমতা আসতেছে, এখন থেকেই দেশব্যাপী ধর্ষণের অভিযান চালানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তার তো ক্ষমতা আসলে এগুলা করে, 2001ও তাই করছিল, দেশের বিভিন্ন স্থানে এই ধর্ষণের নাম ছিল তারা। তো এখন ক্ষমতা আসার আগে ওনারা মনে করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে, দর্শন কাণ্ড চালিয়ে যাও। এখন বিএনপির এখন একদিকে ইয়ারা হইলো অস্ত্রকাণ্ড, আরেকদিকে হইলো ধর্ষণ কাণ্ড, চলছে। আর একটা দেখলাম যে কি বলে, ইদানিং পত্রিকাগুলো দেখে, আমি জানি না ইয়েতে গেছে, ধর্ষণ আবার কাণ্ড হয় কি করে, ধর্ষণ কাণ্ড, মানে এটা একটা, হ্যাঁ, এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমার ধারণা, আমার নতুন করে একটা জিনিস বাংলাদেশে চালু হচ্ছে, বিএনপি যেটা চালু করছে ধর্ষণ কাণ্ড, এবং পত্রিকাও চালু করছে, আপনার বিখ্যাত পত্রিকা প্রথম আলো সাহেব কিন্তু এই দর্শন কাণ্ড লিখেছে। মানে দর্শনটা একটা কাণ্ড, দর্শনটা একটা ইয়ে না, মানে ক্রাইম না, এটা একটা কাণ্ড, দুঃখজনক ভাবে। হ্যাঁ, না কোনো ঘটনা। তো যাই হোক, আমি আপনাকে সরি অফ ট্র্যাক একটা দুই লাইন বলে আমি একেবারে বিএনপির উল্লাসের কোনো জায়গা নেই, ইন দি আর্লি পার্ট অফ নেক্সট ইয়ার
এখন পর্যন্ত ওনার মুখ না, দিয়ে বাইরে নেই ফেব্রুয়ারিতে নির্বাচন। এই কথাটাই বলছিলাম, ফেব্রুয়ারিতে উনি নির্বাচন বিএনপির তরফ থেকে বা বিভিন্ন জনের তরফ থেকে বলা হলো, ওই যে যে তাদের যে চুক্তি মানে ঘোষণা, যৌথ ঘোষণা, যৌথ চুক্তিনামা, সেখানে বলা হয়েছে যে যদি কিন্তু তবে দিয়েই বলা হয়েছে ফেব্রুয়ারিতে। কিন্তু পরবর্তী প্রফেসর মোহাম্মদ ইউনূস ঢাকায় এক প্রোগ্রাম বলেছেন এপ্রিলে আমি ক্ষমতা হস্তান্তর করে দিতে চাই। তা ফেব্রুয়ারি নির্বাচন এপ্রিলে হস্তান্তর করবেন কেন? ফেব্রুয়ারি নির্বাচন ফেব্রুয়ারিতে ক্ষমতা হস্তান্তর করার কথা। সুতরাং ওইখানেও তো একটা ধাক্কা লাগছে, তাই না? নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না এটা নিশ্চিত। আর্লি পার্ট অফ নেক্সট ইয়ার আর্লি পার্ট তো হতে পারে জুলাই, তো মানে জুনের দিকে হতে পারে, জুনের শেষে হতে পারে। এরপরে দেখা গেল আরো কোন ক্রাইসিস লাগছে, তারপরে আর্লি পার্ট অফ নেক্সট ইয়ার, তখন তার কিছু করার থাকবে না, তাই না? উনি কিন্তু ওনার যথারীতি আরেকটা জিনিস প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে উনি যথারীতি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, মানুষকে নিয়ে যে ইয়ে করার, বাংলাদেশের সিস্টেম নিয়ে, বাংলাদেশ নিয়ে টিটকারি করেন, সেটা কিন্তু এই প্রেস রিলিজে আসছে। যে হি নোটেড the election commission is working hard to reorganize the electoral system which was destroyed by the previous government. প্রিভিয়াস গভর্নমেন্ট সব ডিস্ট্রয় করে গেছে, সেটা করছে। এবং বলছেন আওয়ার ইয়াং পিপল উইল ভোট ফর দি ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ। সব ইয়াংরাই তো প্রথমবারের মতো ভোট দেয়। আমি বুঝলাম না এটা কি বলতে চাইছেন। আওয়ার ইয়াং পিপল মানে কি? কারা প্রথমবারের মতো ভোট দিবে? ইয়াংরা তো সবসময় প্রথমবারের মতোই ভোট দিবে। যাদের বয়স 18 হবে তারা প্রথমবার ভোট দিবে, আর গত 15 বছর যদি কেউ ভোট না দিতে পারে তারা ভোট দিবে। কিন্তু ইয়াং পিপল বলতে কাকে বোঝাচ্ছেন? তার মানে মনে হয় আমাদের মতো বয়োবৃদ্ধদেরও বলতেছেন যে এই ইয়াং পিপলরা ভোট দিবে। হতে পারে, উনি কিন্তু নিজেরা অনেক ইয়াং মনে করেন তো এই জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশ যে তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফেললো, বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, বিশেষ করে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে ইসরায়েল কেন্দ্রিক, যে ইসরায়েলকে বাংলাদেশ এক ধরনের সমর্থন দিল, ইরানকে সমর্থন না দেওয়া। ইরানকে সমর্থন না দেওয়া মানে তো ইসরায়েলকে সমর্থন দেওয়া। সেটার জন্য রুবিও ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের মানুষ এটা কিভাবে দেখবে আসলে? খুব ভালোভাবে দেখবে। বাংলাদেশের মানুষ তো এগুলোই ভালো লাগে। এইগুলো নিয়ে বিপুল আপনি আমার জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি সবসময় এখন এক জীবন আমি পজিটিভ ছিলাম, এখন আমি নেগেটিভ। আমার দেশ সম্পর্কে বা আমার দেশের মানুষের মনোভাব শুনে আমরা কখনো ভালো থাকতে চাই না। আমরা যখনই মইয়ের মাথায় উঠতে যাই তখনই আমরাই আমাদের মই কেড়ে নিচে আমরা শুনি। এটা কিন্তু আমার এক জীবন দিয়ে দেখা। আই হ্যাভ সিন ইট। আমরা কতবার সিঁড়ি দিয়ে উপরে উঠি আর কতবার আমাদেরকে টেনে নামানো হয়। আমাদের সম্পর্কে যে পৃথিবীতে বলা হয় যে এই বাঙালি একটা জাতি আছে, এই জাতিটারে যদি বেহেশতে পাঠানো হয়, হ্যাঁ, তো এরা এদের বেহেশতে পাঠালে কিন্তু অন্যরা, কিন্তু বাঙালিরা একে অপরকে বেহেশতে যাইতে দিবে না, এরা টেনে নামা ফেলবে, ওই গেট পর্যন্ত যাইতে দিবে না, বাঙালিরা একে অপরকে টেনে রেখে দিবে। সো আপনি যতই আমাকে বলেন, এখন আমার কোনো ইয়ে নেই আর কি। হ্যাঁ, আই থিঙ্ক এই ব্যাপারে আমার কোনো বাঙালির যত, এটা কিন্তু পাকিস্তানে এখন আস্তে আস্তে এগুলা দেখেন, আমরা দাদাদের কাছ থেকে শুনে পাকিস্তানিরা বলতো বাঙালি মুগুর ছাড়া কিছু বুঝে না, বাঙালিটা পিড়াইলে নাকি, এটা কিন্তু আমার দাদারা বলতো যে বাঙালি মুগুর ছাড়া নাই কিছু বুঝে না, এটা পাকিস্তানিরা বলতো। এখন আমার মনে হয় তাই তো, নিজেরা নিজের মুগুর মারে, অন্যরা মারার দরকার নাই তো। পাকিস্তানি দরকার নাই, এমনি এখন হবে। এই যে আরেকটা বিষয় বলি, এই যে আপনি করিডোরের প্রসঙ্গটা খুবই টেকনিক্যালি প্রেস রিলিজে বলছেন, যাতে গণমাধ্যম ধরতে পারবে না। গণমাধ্যম ইন্দো প্যাসিফিকের বিষয়ে রিপোর্ট করেছে যে মার্কো রুবি এবং প্রধান উপদেষ্টার বৈঠকে 15 মিনিট আলোচনায় ফোনালাপে ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা হেন তেন এই অঞ্চলে। এই স্টেটমেন্টের মধ্যে যেটা আছে সেটা আমি আপনাকে বলি। এই ছেলে কি দেখেন সাবজেক্ট গুলা, যে গণমাধ্যম যে ইয়ের কথা বলেছে সেটা হলো ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে রিলিজটা করা হয়েছে ইয়ের নামে, কি বলে, ওই যে ব্রুসের নামে যেটা করা হয়েছে। কিন্তু আমাদের এখানে যেটা বলা হয়েছে যে কি নিয়ে আলোচনা হয়েছে, সেটা পুরো যদি প্রেস রিলিজটা পড়ান তাহলে এটা ডেঞ্জারাস ডে। শুধু এইটুকু আছে, the two leaders also touched upon geopolitical issues including the need for stable peaceful Indo-Pacific region and Bangladesh's relationship with its neighbors। এই যে নাইভার্স একটা এইটুকু আছে। আমি তো আপনাকে আগে বলছিলাম যে ইন্দো প্যাসিফিক নিয়ে কেন আলোচনা হয়েছে, এটা হলো এই রিজিওনাল আলোচনা, জিওপলিটিক্যাল ইস্যুস। কিছু না, চাইনিজ ইনফ্লুয়েন্স থেকে বাংলাদেশ বেরিয়ে আসো, তুমি তুমি ইন্ডিয়ার সাথে কথাবার্তা বলে ঠিক করে ফেলো বাইলেটারাল ইস্যুস। নাইবারদের, নাইবার শব্দটা আসছে কিন্তু, যে নাইবারদের নিয়ে কথা হয়েছে। নাইবার কারা? নাইবার ইন্ডিয়া। হ্যাঁ, এই আকারে ইঙ্গিতে সবকিছু আছে, কিন্তু পুরোটা হলো ওনার বক্তৃতা আর কি। উনি রুবিও একটা ওখান থেকে শুনে গেছেন, সোনাউল্লাহ রুবিও, হ্যাঁ ওনার নাম, হ্যাঁ স্যারের কাছ থেকে শুনছেন। স্যার না, মার্কেট স্টেটমেন্ট খুব ছোট,
বাংলাদেশ সেটাই বিশাল, হ্যাঁ আমি বিশাল। সেটাই বলছি, মার্কিন স্টেটমেন্ট খুবই স্বল্প সেখানে, কিন্তু বাংলাদেশের স্টেটমেন্টে মনে হচ্ছে যে আসলে ফোনটা করে মানে পুরোটাই বাংলাদেশের গ্রিপে ছিল, নিয়ন্ত্রণে ছিল সবকিছু। এটা মনে হচ্ছে আর কি। যাকে আমরা প্রত্যাশা করি এই সংকটগুলো দ্রুত সমাধান হোক প্রতিবেশীর সঙ্গে, এবং এই এই অবশ্যই। করিডোর কিংবা প্যাসেজ কিংবা টানেল কিংবা যাই হোক, এটা যেন না হয়। যতই আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে যখনই যোগাযোগ করবে তখন আপনাকে নিশ্চিত থাকেন এটা বে অফ বেঙ্গলের ব্যাপারে কথা আছে, এটা 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 ইন্দো প্যাসিফিক রিজিয়নের কথা হবে, এটা সাউথ চায়নার চাইনিজ ইনফ্লুয়েন্স খর্ব করার জন্য ফ্রিডম, ওরা বলে যে ফ্রিডম অফ মুভমেন্ট, হ্যাঁ ওই ট্রেডের ফ্রিডমের জন্য সাউথ চায়না যেরকম ব্লক আছে ওইটাকে ওপেন করার জন্য বাংলাদেশের এদিকে কেন তারা সেন্ট মার্টিনে চায় এই জন্য যেন তারা এই এলাকাটা দেখাশোনা করতে পারে, সাউথ চায়না যেন চাইনিজ আধিপত্য না থাকে। ইন্ডিয়া আবার এটা চায়, ইন্ডিয়ার সাথে কি বলে কি বলে ইউএস এর এই নীতিটা ঠিক আছে, কিন্তু আবার ইন্ডিয়া বলে না ইন্ডিয়ান ওশানে তোমার কোনো কিছু দরকার নেই, তুমি ইন্ডিয়ান ওশান আমার দেখার কাজ। বুঝছেন? এখানে আবার কনফ্লিক্ট আছে, কিন্তু ওরা চায় যে বাংলাদেশের ভিতরে ঢুকতে পারলে তো ইন্ডিয়ার এই কথাগুলো আর থাকে না, সো তাদের ইনফ্লুয়েন্স এখানে আসতে পারে যদি বাংলাদেশ তাদেরকে একটা জায়গা দিয়ে দেয়, তাহলে তো হয়ে যায়। সেটা করিডোরের মাধ্যমে দেন আর সেন্ট মার্টিনে দেন, যেমনি দেন ওদেরকে একটা উপস্থিতি দিতে হবে তাদেরকে, সেই উপস্থিতির জন্য তারা যা করার করবে। এবং সেটার জন্য এই রোহিঙ্গাদের যে এবার বিফোর বলছে না যে এত অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের জন্য, আপনি এই জায়গাটা কোট করে আপনি পারলে রোহিঙ্গা এক্সপার্টদের নিয়ে একটু কথা বলেন, বাংলাদেশের এত বড় সুযোগ কিভাবে আসলো, কি সুযোগটা আসছে এটা একটু জেনে এক্সপার্টরা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, এক্সপার্টরা বলতে পারবে, রোহিঙ্গা এক্সপার্টরা বলতে পারবে যে কি সুযোগ বাংলাদেশে তৈরি হলো এইভাবে যে আমাদের প্রধান উপদেষ্টা রুবিওকে বলছেন এর চাইতে বড় সুযোগ আর আগে কখনো আসেনি, এখন যেটা আসছে রিপ্যাট্রিয়েশনের জন্য। সো এই সুযোগটা কিসের জন্য আসলে, কি জিনিসটা কি আমরা কেন জানতে পারছি না, আমাদের দেশবাসী কেন জানবে না, আমাদের পলিসি মেকাররা কেন জানবে না, আমাদের স্টেক হোল্ডাররা কেন জানবে না, আমাদের আর্মি কেন জানবে না, আমাদের বুদ্ধিজীবীরা কেন জানবে না, আমাদের পলিসি মেকারসরা কেন জানবে না? গণমাধ্যম কেন জানবে না? না, গণমাধ্যম নিজের দায় দায়িত্ব, এটার ব্যাপারে আমি কোনো ইয়ে নিতে না, গণমাধ্যমকে না জানানো পর্যন্ত যে তাহলে তার গণমাধ্যম থাকার দরকার নেই, ওনার খালি প্রেস লিস্ট পাঠিয়ে দিলেন, নোটিশ পাঠালে ছাপবেন, এখন ওনাদের তো প্রেস ইনভেস্টিগেশন করা নির্ভর, দরকার। এখন তো না, প্রেস নির্ভর সাংবাদিকতা এটা এটা বললাম যে বিবিসি কি স্টোরি করে নাই রোহিঙ্গাদের নিয়ে, করছে। বিবিসি করে নাই, তো আপনারা কি করছেন, আপনার আপনার আমাদের দেশে আমার প্ল্যাটফর্মে তো আমরা আলোচনা করছি, বিবিসি যে রিপোর্ট করছে এটা তো আমরা কিন্তু 1 মাস আগেই আলাপ করছি। বিবিসি যেটা 3 দিন ক্রাইসিস গ্রুপের এইসব তো আমরা অনেক আগে আমরা বলেছি, কিন্তু আপনার গণমাধ্যম যদি মনে করে তাকে প্রেস রিলিজ দিয়ে দেওয়া হবে, এই যে প্রধান উপদেষ্টার প্রেস রিলিজ যাবে এটা অনুবাদ করে ভেবে দেবেন, তাহলে তার কিছু করার নেই, একটু ইনভেস্টিগেট করলেই তো হয় যে কোথা থেকে কি হচ্ছে, পুরা এই রিজিয়নটাতে কি কি ঘটনা ঘটতেছে, কেন হঠাৎ করে আমেরিকান আজ 10 মাস পরে আমেরিকান রুবিওর ফোন কেন, হয় দ্যাট মাস্ট বি এ রিজন, সেই রিজন গুলা কি কি হতে পারে সেইটাই আপনি খুঁজে বের করুন, আপনি আপনি কোনো না কোনো খুঁজলে কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনি পেয়ে যাওয়া কোনো না কোনো ভাবে সোর্স পাবেন কি হচ্ছে এখানে, ওদের কথার ভিতরেই আছে, আপনি আমি বললাম না প্রধান উপদেষ্টার কথার ভিতরেই কিন্তু কথাগুলো আছে, নাই যে তা না, কিন্তু এটা কেউ বের করবে না, এটা এইভাবেই কি করবেন, তো তাহলে তো কিছু করার নেই।